লাইফ ইজ ভেরি বিউটিফুল। তো এই যে বিউটিফুল লাইফ, এই লাইফটাকে আসলে আমরা কিভাবে উপভোগ করতে পারি? সায়েন্স অনেক দূর এগিয়ে গিয়েছে, একই সাথে এগিয়ে গিয়েছে রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্স। এই রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের প্রধান তিনটি শাখা: ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের সামাজিকভাবে যে ভূমিকাটা, এটা আসলে যারা ভুক্তভোগী হয়নি তারা বুঝতে পারবে না। 2014 সালের কথা। আমার আম্মা, মানে আমরা আবিষ্কার করি, মানে ডাক্তার দীর্ঘদিন ধরে ওনার চিকিৎসা করছিলেন। উনি সেটা হাঁটুতে তার ব্যথা তিনি ওষুধ শুরু করলেন, তারপর একটা পর্যায়ে ডাক্তার ইনজেকশন শুরু করলেন। এটা বোধহয় 2 বছর কন্টিনিউ করলেন। সো একটা পর্যায়ে গিয়ে বুঝলাম যে, এবং ডাক্তার বললেন যে উনি আর মানে সচল আগের মতো উনি হাঁটতে পারবেন না, উনি আর হেঁটে কোথাও যেতে পারবেন না, ইনফ্যাক্ট ওয়াশরুমে পর্যন্ত যেতে পারবেন না। তো তখন আমরা ভাই বোনরা সবাই মিলে একটু টেনশনে পড়ে গেলাম। আমার আম্মার বয়স তখনও এত হয় নাই, সেটা আরো 14 সালের কথা, মানে কত বছর, 12 বছর আগে। 12 বছর আগের কথা। ওই সময় আমার এক বন্ধুর ওই যে প্যারালাইজড হয়ে গেছিল, একটা কি যেন একটা ভাইরাসে প্যারালাইজড হয়ে গেল, মেবি জিবিএস, কোলেনবারি সিনড্রোম। আচ্ছা, ওর পুরো শরীরটা অবশ হয়ে গেল এবং ও 4 বছরের ট্রিটমেন্ট নিয়েছিল হচ্ছে সিআরপিতে। ওর কাছ থেকে ও আমাকে বলল যে তুই খালাম্মাকে কর, সিআরপিতে নিয়ে যা। এই তখন সিআরপিতে গেলাম। এইটা আমার কাছে একটা ম্যাজিক মনে হয়েছে যে উনি তারপর মাত্র কিছুদিন থেরাপি দিল, 15 দিন মনে হয় টানা। ইনফ্যাক্ট হসপিটালেও ভর্তি ছিলেন না, বাসা থেকেই, মানে প্রথম কয়েকদিন গেলেন আসলেন, তারপরে বাসায় ওই একজন থেরাপিস্ট উনি থেরাপি দিলেন। এবং তারপর আলহামদুলিল্লাহ তিনি তারপরে হজ করে আসছেন, ওমরা করে আসছেন, আমরা একসাথে গিয়ে আসছি। তারপর থেকে আপনাদের এই ট্রিটমেন্টটা সম্পর্কে আমার আইডিয়া তৈরি হলো। বাংলাদেশে ডাক্তার মানে আমরা বলি যে ওষুধ দিবে, ওষুধ খাবো, সুস্থ হয়ে যাবে, সবারই এরকমই ধারণাটা হয়। রাইট। সেই জায়গা থেকে আমি জানলাম যে ফিজিওথেরাপি নামে এরকম একটা চিকিৎসা পদ্ধতি আছে, যেটা ওষুধ ছাড়া চিকিৎসা হয় অলমোস্ট। এবং শরীরের কিছু, আমাদের শরীর তো আসলে অনেক ধরনের অর্গান এবং অনেক রকমের চর্চা থাকা দরকার, এক্সারসাইজ, যেটা আমরা করি না, যার কারণে আমাদের আসলে এই বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তারপর থেকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, এই 3টা বিষয় নিয়ে আমার কিছুটা আইডিয়া তৈরি হলো। আমার মনে হয় আমার মতো আপনারা যারা আজকে স্টার পডকাস্ট দেখছেন, আপনারা অনেকেই এই ভুক্তভোগী না হলেও আপনারা এটা সম্পর্কে আইডিয়া থাকা উচিত। সেই জন্য আজকে আমরা একজন গেস্ট নিয়ে এসেছি, তার সাথে এই গল্পটা আমার মনে হয় আপনাদের অনেকের জন্যে একটা দারুণ ব্যাপার হবে, আপনারা এটা শুনবেন। আচ্ছা, আমাদের সাথে আজকে ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের সম্মানিত অধ্যক্ষ, একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোকসানা আক্তার আপা আছেন। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে চিকিৎসা পদ্ধতি, আমাকে একটু ধারণা দেবেন যে মানুষ এই চিকিৎসা পদ্ধতি, মাত্র কয়েকদিন আগে আমরা সরকারের একটা প্রজ্ঞাপন দেখলাম, সেখানে সম্ভবত এমবিবিএস যারা ডক্টর এবং আপনাদের এখান থেকে যারা বের হচ্ছেন রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার, আচ্ছা, তারাও সেম কোর্স, মানে 4 বছর না 5 বছর? আমাদের 5 বছর কোর্স, 1 বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ। আমি একটু শুরু থেকে বলি কথাগুলো। আমি সবসময় বলি লাইফ ইজ ভেরি বিউটিফুল। তো এই যে বিউটিফুল লাইফ, এই লাইফটাকে আসলে আমরা কিভাবে উপভোগ করতে পারি, কিংবা কোন পর্যায়ে গেলে কিভাবে আমরা আমাদের জীবনধারাকে পরিবর্তন করে কিংবা এটাকে সকর্মক রাখলে আমি আসলেই ভাবতে পারি যে আমার লাইফটা আসলেই বিউটিফুল। তো এরই ধারাবাহিকতায় আমাদের চিকিৎসা বিজ্ঞান, আমরা জানি যে এখন আসলে অনেক উন্নত, সায়েন্স অনেক দূর এগিয়ে গিয়েছে, একই সাথে এগিয়ে গিয়েছে রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্স। এই রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের প্রধান তিনটি শাখা: ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। এই 3টি কোর্সই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পরিচালিত হচ্ছে বিভিন্ন কলেজে। আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন আমার কাছে মনে হয় যে এমবিবিএস সব জায়গায় আমরা এই ডাক্তারদেরকে দেখতে পাই, তারা অনেক সম্মানিত মানুষ। আপনাদের ওইভাবে কোনো নাই, প্রচার নাই বা প্রকাশ নাই, এটা কেন? আমি যেটা মনে করি আসলে ফার্স্টলি হচ্ছে অ্যাওয়ারনেসের একটা অভাব রয়েছে।
দ্বিতীয় হচ্ছে যে আমরা আসলে দেখবেন আমরা ছোটবেলা থেকেই যখন আমাদের ফ্যামিলিতে আমরা ছেলেমেয়েরা বড় হই, আমাদের ভেতরে আসলে সামাজিকভাবে ঢুকিয়ে দেওয়া হয় তোমাকে ডাক্তার হতে হবে, এবং ডাক্তার বলতে আমরা এমবিবিএসকেই বুঝি কিংবা বিডিএস অথবা এইভাবে আমরা চিন্তা করি, এবং ছেলেদেরকে আমরা উৎসাহিত করি ইঞ্জিনিয়ার হতে হবে, বুয়েটে পড়তে হবে। কিন্তু এরও যে বিকল্প কিছু প্রফেশন রয়েছে যারা সমান সম্মান নিয়ে কাজ করছেন, এবং তাদের একটা বিশাল ভূমিকা রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের সামাজিকভাবে যে ভূমিকাটা, এটা আসলে যারা ভুক্তভোগী হয়নি তারা বুঝতে পারবে না। আপনি যে গল্পটা বললেন শুরুতেই আপনার মায়ের কথা, আপনি একবার চিন্তা করুন যে আজকে একটি সিআরপিকে আপনি চিনেন এই ট্রিটমেন্টটি ছিল বলে, তাহলে এই যে শত শত হাজার হাজার মানুষ যে চিকিৎসা নিচ্ছে যে জায়গাটি থেকে, যে প্রফেশনালসদের কাছ থেকে, তাদেরকে আমরা কেন মানে সুন্দর দৃষ্টিতে দেখার মন মানসিকতা কেন তৈরি করছি না? এটা প্রধান কারণ অ্যাওয়ারনেসের ল্যাকিংস। আমরা আসলে ডোর টু ডোর এখনো পৌঁছাতে পারিনি। অন্য দেশে এটা কিরকম? অন্য দেশে ভালো অবস্থায় আছে, আপনি জেনে খুশি হবেন দেশের বাইরে ইউরোপীয় কান্ট্রি এবং আমাদের যে এশিয়াটিক কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা জায়গাতে যারা হচ্ছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ যে আমাদের রিহ্যাবিলিটেশন হ্যান্ড সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, এবং ডিপিটি ডক্টর অফ ফিজিওথেরাপি নামে একদম রিকগনাইজড যে আমাদের কোর্সটি রয়েছে, অল অফ দ্যাম আর ডক্টর। এটা তো আসলে একটি জাস্ট প্রিফিক্স। হ্যাঁ, কাজ হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান নিয়ে মানুষকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার হারিয়ে যাওয়া স্বপ্নটাকে আবার পূরণ করে দেওয়া। মাত্র এই বোধহয় 1-2 সপ্তাহ আগে আপনাদের একটা প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে সরকার থেকে আসলো। এই প্রজ্ঞাপনের ফলে আপনারা কি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন? এরকম রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া গেল, এবং আমাদের এখানে আমাদের প্রজ্ঞাপনটিতে সবকিছু ইন ডিটেলস দেওয়া আছে যে আমাদের পরিচালনা কমিটি কারা হবেন, আমাদের ডেজিগনেশন কি হবে, আমাদেরকে কন্ট্রোল করার কমিটিটা কি হবে, কাউন্সিল কোনটি, সবকিছু ডিটেলস আছে। আমি মনে করি যে এটি বাংলাদেশের জন্য একটি নতুন দ্বার উন্মুক্ত করলো, এবং রিহ্যাবিলিটেশন প্রফেশনালস যারা রয়েছেন তাদের যে জায়গাটি কাজ করা সেটি আরও অনেক বেশি প্রসারিত হলো। এবং এর মাধ্যমে যে শুধুমাত্র আমরা উপকৃত তা না, বাংলাদেশের যে মানুষগুলো আজকে ডিসেবিলিটি এবং ডিসেবিলিটির রিস্কে রয়েছে, বাত ব্যথা, প্যারালাইসিস আমরা যাদেরকে বলছি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত যারা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের যে অ্যাডাল্ট পেশেন্টগুলো আছে, এই পেশেন্টগুলো আসলে না জানার জন্য তারা উপযুক্ত জায়গায় গিয়ে ট্রিটমেন্টটা নিতে পারে না।